এখন দূর থেকে দেখলাম, দেখেই একটা কেমন জানি বুকের মধ্যে একটা চাপ দিল যে নায়কের মতোই চেহারা, দেখেই আমার অনেক পছন্দ হয়ে গেছিল। আমার নাম তাহমিনা আক্তার, আমি খুলনা থেকে এসেছি। আমার খুলনাতেই জন্ম, আর আমি এসএসসি কমপ্লিট করছি করোনেশন স্কুল থেকে। অ্যান্ড আমার বাকি পড়ালেখা আমি বিএল কলেজ থেকে কমপ্লিট করছি। আমার একটা বান্ধবী ছিল, আমার বান্ধবীর পাশের বাসায় একটা ছেলে থাকতো। ওই ছেলেটাকে আমার বান্ধবী পছন্দ করতো। এখন সেই ছেলেটা ওকে পাত্তা দিত না। এখন পাত্তা দিত না দেখে ওর খুব রাগ হইছে যে কেন ওকে পাত্তা দেয় না। তো আমাকে এসে বলতেছে যে ওই ছেলেটা আমাকে পাত্তা দেয় না, এখন হয়তো আমাকে ওর পছন্দ হচ্ছে না, তুই একটু ট্রাই কর। তো আমি বললাম যে এখন তো সামনে এক্সাম, এখন এসবের মধ্যে ঢুকবো না। তো আমাকে বলতেছে যে না, আমি অনেক কষ্ট করে নাম্বারটা ম্যানেজ করে আনছি, তোকে নাম্বারটা দিব, তুই যেভাবে হোক মানে ছেলেটার সাথে একটু কথাটা বলবি, বলে মানে ওর সাথে একটা রিলেশন ক্রিয়েট করবি, দেন তুই সরে আসবি, ওরা একটু কষ্ট দিবি, মানে ও যাতে একটু কষ্ট পায়, ইমোশনাল হয়, তখন আমি যে ওকে সাপোর্ট দিব। এখন আমাকে নাম্বার এনে দিছে, তো এখন ফোন দিলাম, মিস কল দিছি, প্রথমে মিস কল দিয়ে শুরু। ফোন সে বলতেছে ফোন দিয়ে যে আপনি কে। তো তখন আমি বললাম আমি কে জানবেন, একটু কথা বলেন, আগেই জিজ্ঞেস করতেছেন আমি কে। তো বলতেছে আচ্ছা বলেন। তো আমি বললাম যে আমি আপনাকে দেখছি, তো আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে, এর জন্য আমি আপনাকে ফোন দিলাম। তো বলতেছে আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন। তো আমি বলছি দুনিয়াতে খুঁজলে তো অনেক কিছুই পাওয়া যায়, আপনার নাম্বারটা আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করছি। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, তো বলেন কি বলবেন। তো আমি বললাম যে এমনি আমরা ফ্রেন্ড হিসেবে কথা বলতে পারি না। তা ও তখন একটু ইন্টারেস্টেড হইলো, তো এটা বলছে হ্যাঁ ফ্রেন্ড হিসেবে অবশ্যই কথা বলা যায়, আমরা বলি কথা। তারপর কথা হলো, এরকম 1 সপ্তাহ কথা বলছি। 1 সপ্তাহ পর 1 সপ্তাহ হয়ে গেল। এখন আমার একটু মনে হচ্ছে যে ছেলেটা অনেক ইনোসেন্ট, তো তার সাথে আমার আসলে এইভাবে এগুলো করা উচিত হবে না। আর আমার ফ্রেন্ডরা যে অনেক ভালো ওরকমও না, তো ভাবলাম যে দূর, ওর জন্য শুধু শুধু আমি একটা ইনোসেন্ট ছেলেকে কেন কষ্ট দিব। তো আমি তখন ডিসাইড করলাম যে আমি সব সত্যি কথা বলে দিব। আমি তখনও আর কি যে লাভ জিনিসটা ওইটা কিন্তু হয়নি, জাস্ট আমি চাচ্ছিলাম না যে একটা ইনোসেন্ট ছেলেকে আমি কষ্ট দিব। তো আমি বললাম যে আমি আপনাকে আজকে একটা কথা বলতে চাই, আপনি শোনার পরে যদি আপনি চান আপনি আমার সাথে কথা বলতে পারেন, আর যদি না চান আপনি কুইট করতে পারেন। তো বলছে হ্যাঁ বলো। তো আমি সব বললাম যে এরকম আমার ফ্রেন্ডরা এরকম অফার করছিল, এর জন্য আমি আর কি আপনাকে অ্যাপ্রোচ করছি। সেই ফ্রেন্ডকে সেই ছেলে চিনেছে? হ্যাঁ, সে চিনতে পারছে, কারণ হচ্ছে ও পাশের বাসাতেই থাকতো, আর অনেকবার আমার যেই ফ্রেন্ডটা ছিল ওকে অ্যাপ্রোচ করছে, কিন্তু ও আর কি ডিনাই করে দিছিল। এখন ও তো চিনে ফেলছে, চিনে ফেলার পরে বলতেছে যে মানে আসলে আপনি এতদিন আমার সাথে কি এইভাবে সত্যি অ্যাক্টিং করতেছিলেন। তো আমি বলতেছি যে হ্যাঁ আমি আসলে এটা সত্যি সত্যি অ্যাক্টিং করতেছিলাম। তো এখন শোনার পরে ও তো পুরো সাইলেন্ট, এখন আধা ঘন্টা কোনো কথাই বলতেছে না, না আমি কথা বলতেছি না ও কথা বলতেছে, পুরো সাইলেন্ট হয়ে আছি। দেন ও বললো যে আচ্ছা ঠিক আছে আমি একটু পরে কথা বলবো, বলে কেটে দিল। এখন আমি তো খুব টেনশনে আছি যে কি হলো আল্লাহ, বলে দিলাম, এখন বলার জন্য কি আর হয়তো আমাদের কন্ট্যাক্ট হবে না। 1 সপ্তাহ কথা বলতেছি, একটা ইমোশনাল একটা কানেকশন তো হয়ে গেছে। তো এবার ও আবার কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যেটা গেছে ওটা গেছে, আপনি যেহেতু আমার সাথে সব বলে দিছেন, আপনি তো চাইলেই অনেস্ট নাও হইতে পারতেন, যেহেতু সব বলে দিছেন আমরা কথা বলতে পারি কন্টিনিউ। তখন আমি আসলে অনেক খুশি হয়েছি যে যাক কথা বলতে পারতেছি। তারপর 1 মাস কথা বলছি, তখনও আমাদের দেখা হয়নি, আমরা কেউ কাউকে দেখিনি। দেন 1 মাস পরে আমরা দেখা করলাম, ও আমাকে বলছিল যে ও কী কালার ড্রেস পরে আসবে। এখন দূর থেকে দেখলাম, তো দেখার পর আমার আসলে দেখেই একটা কেমন জানি বুকের মধ্যে একটা চাপ দিল যে দেখেই আমার অনেক পছন্দ হয়ে গেছিল, নায়কের মতোই চেহারা। দেখে আমি রেস্টুরেন্টে বসেছিলাম, আমি মেনু কার্ড দিয়ে আমার মুখটা ঢেকে রাখতেছিলাম, তখন আমি নিজেকে প্রেজেন্ট করতে পারতেছিলাম না। তো ঢোকার পরে আমি মেনু কার্ড সরাচ্ছি না, তো বলতেছে যে মেনু কার্ডটা সরাও। তাই সরালাম, কথা বললাম, ওখান থেকেই আসলে শুরু। তারপর সেদিন থেকে অফিসিয়ালি আমাদের সম্পর্কটা শুরু। তারপর ভালোই যাচ্ছিল দিনকাল। এইবার বান্ধবীকে যখন আমি বললাম যে দেখ এগুলো আমার পক্ষে আর সম্ভব না, আমি সব সত্যি কথা বলে দিছি, এইবার তো তারা আমাকে আর দেখতেই পারে না। আমার বেস্ট ফ্রেন্ড থেকে তারা এখন আমার শত্রু হয়ে গেছে, তারা এখন আমার সাথে কথাই বলতে চায় না। আমি যে রাস্তা দিয়ে হাঁটি সেই রাস্তা দিয়েও তারা হাঁটে না এখনো। এখন বলতেছে যে আমাকে বদদুয়া দিল, মানে অভিশাপ দিচ্ছে, তুই কোনোদিন সুখী হতে পারবি না, তোদের কোনোদিন বিয়ে হবে না। তারপর হচ্ছে শুরু হলো আমাদের পথ চলা।
কিছুদিন পর হচ্ছে আমরা ঈদে বের হয়েছিলাম ও আর আমি, সেদিন ওর আব্বু আর আম্মু আমাদের দেখে ফেলে। একই শহরে আপনাদের বাড়ি? হ্যাঁ, একই শহরে একটা রেস্টুরেন্টে বসছি, আমরা খেয়ে নামছি, তখনই দেখে ফেলছে। সামনাসামনি দেখা হয়ে গেছে। এখন ওকে ডাকে বলতেছি মেয়েটা কে, এখন ও তো ভয়ে পুরো ঘাবড়ায় গেছে, কিছু বলতেই পারতেছে না। এখন আমাকে বলছে তুমি কে, আমি কিছুই বলতে পারছি না, আমি পুরো একদম মানে স্টিল হয়ে গেছি এখানে। তো বলছে আচ্ছা তুমি আমাদের বাসায় চলো, আমাদের বাসার সামনেই। তো আমি তো ভয়ে যাচ্ছি না, এখন ও আমাকে ইশারা দিচ্ছে চলো চলো, এখন না গেলে হয়তো কোনো প্রবলেম হবে এটা চিন্তা করে এখন আমি উঠছি, বাসায় গেছি, আমাকে খাওয়াইছে, অনেক যত্ন করে খাওয়াইছে, আমাকে সালামিও দিছে, আমি সালাম করছি সবাইকে, সবাই সালামি দিছে। তারা আসলে বুঝে গেছে, মানে তখন আর কি তারা বলছে যে তোমাদের এখন আসলে এইসবের বয়স না, তোমাদের পড়ালেখার বয়স, তোমরা এখন এগুলা থেকে সরে যাও। ভালোভাবেই বুঝাইছে ওকে যে তোমরা এসবের মধ্যে ঢুকো না, তোমরা এখন পড়ালেখা করো। কিন্তু ততদিনে আসলে ও আর আমি ইমোশনালি অনেক কানেক্টেড হয়ে গেছি, যে চাইলেই যে সরে আসবো সুযোগ ছিল না। তারপর ডিসিশন নিলাম যে না, এইভাবে হবে না, আমাদের পড়ালেখাটাও ঠিক রাখতে হবে, আমাদের রিলেশনটাও ঠিক রাখতে হবে। তো দেখেন, আমি আসলে প্রেম ভালোবাসা তখন অত ভালো বুঝতাম না, কিন্তু যেভাবে হোক আমি একটা সম্পর্কে যেহেতু জড়ায় গেছি, আমি তাকে কমিটমেন্ট দিছি। তো আমি চাইনি যে আমি আমার কমিটমেন্ট থেকে কখনোই সরে আসব। আমি চাইছি যে আমি যেটা দিছি সেটা আমি লাইফ টাইমই ধরে রাখবো। তো আমাদের 11 বছরের সম্পর্ক ছিল। 11 বছরের সম্পর্কে আমাদের অনেক দিক থেকে অনেক প্রবলেম হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট আমরা দুজনের কমিটমেন্টে একদম অটুট ছিলাম। এরকম করিনি যে ব্রেকআপ বা একটু কষ্ট হয়েছে তখনই আমি আরেক জায়গায় মুভ করছি, এরকম কিছুই না। কারণ ওর সাথে আমি কথা না বলে থাকতে পারতাম না, ও আমার সাথে কথা না বলে থাকতে পারতো না। আমাদের এইভাবে 8 বছর সম্পর্কটা চলতে থাকে। তারপর 8 বছরের মাথায় হঠাৎ করে আমরা ডিসিশন নিই যে আমাদের আর একটু সামনে এগোনো দরকার। তখন চিন্তা করলাম যে আমার বিয়ে শাদী করি কিনা। তখন আর কি তার সাথে আমি ডিসকাস করলাম যে কি করা যায়। তখন আপনি ইউনিভার্সিটিতে? জি, তখন আমি ইউনিভার্সিটিতে। আপনিও ইউনিভার্সিটি? আমি ইউনিভার্সিটি। প্রথমে আমার আব্বু রাজি ছিল না। সো তখন আমরা বলি আব্বুকে, আব্বু বলে যে না দেখো, আসলে লাইফটা এরকম না, আমি তো জীবন অনেকটা সময় বিদেশে কাটাইছি, তোমার এখন সব কিছু ভালো লাগতেছে, হয়তো পরে নাও লাগতে পারে। আর বিয়েটা এমন জিনিস যে জীবনে একবারই হয়, বারবার বিয়ে হয় না, আর প্রথম বিয়েটাই সব কিছু। আমি ডিরেক্টলি বলছি, আমি বলছিলাম যে আব্বু এরকম, তুমি তো জানো যে আমি কাউকে পছন্দ করতাম। আম্মুকেও বলি, আম্মু তো চোখ বড় বড় হয়ে গেল যে কি বলতিছে। ঠিক আছে, আম্মু কান্নাকাটি শুরু করে দিল। তারপরে আব্বু কিছু বলতেছে না, চুপ করে আছে, যা শুনতেছে আমি কি বলতেছি। তখন বললাম যে দেখো, জীবনে বাঁচবো একবার, সো আমি যেটা চিন্তা করছি যে যতটুকু বাঁচবো হ্যাপিলি বাঁচবো, আর আমি তার সাথে থাকলে হ্যাপিলি থাকতে পারি। আম্মু তো কান্নাকাটি করতেছে অলরেডি। বলার পরে চিন্তা করে দেখি, এই কথা বলছে, চিন্তা করে দেখি আমি জানাচ্ছি বাবা। হ্যাঁ, পরবর্তীতে তো জানাচ্ছে, আমিও ওয়েট করতেছি। এরকম করতে করতে 6 মাস কেটে গেছে। এখন চিন্তা তো করতেছে, আমিও চিন্তা করতেছি যে কি চিন্তা করতেছে এমন। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি না। ও যখন ওর আব্বুকে জানাইছে, আমিও তখন আমার আব্বুকে জানাইছি, বলছি যে এরকম একটা ছেলেকে আমি পছন্দ করি। ডিরেক্ট মানে বাবাকে? হ্যাঁ, আমার আব্বু আমার সাথে অনেক ফ্রেন্ডলি, সত্যি। মানে আব্বুর কথা ছিল যে তুমি যদি কাউকে পছন্দ করো আমাকে এসে বলবা, কারণ কি ওই যে নিজে থেকে তুমি যে ভয় পেয়ে পালায় চলে যাবা, এগুলো করবা না। তুমি যদি কিছু করো তুমি আমাকে এসে বলবা, ভালো মন্দের ডিসিশনটা আমি নিব। তো তখন আমি বললাম ঠিক আছে, আব্বু তোমাকে বলছেই, তাহলে আমি যে আব্বুকে বলি। আগে আম্মুকে বলছি, এবার আম্মু যে আব্বুকে বলছে প্রথমে। তো বলছে আচ্ছা ওকে ডেকে নিয়ে এসো। এবার আমাকে ডাকছে, এবার আব্বু বলছে তোমার আম্মু বললো এগুলা। তো আমি বলতেছি যে হ্যাঁ আসলে এরকম তো একটা ব্যাপার আছে। আব্বু বললো যে আচ্ছা দেখাও দেখি কোন ছেলে। ছবি দেখালাম, তো ছবি দেখে আব্বুর মাশাআল্লাহ অনেক পছন্দ হয়েছে। তো বলছে যে না, ছেলে তো ভালো। তো বলছে ওই ছেলের বাবা মা কি বলে। আমি বলছি ছেলের বাবা মা আজকেই জানাইছে, ছেলের বাবা মাকেও, তো তারাও এখনো কোনো ডিসিশন দেয়নি। তো আব্বু বলছে আচ্ছা তারা আগে ডিসিশন দিক, তারপরে আমি আমার ডিসিশন দিব। পরে তো প্রায় 6 মাস পরে আমি আব্বুর কাছে আবার গেলাম একদিন। এত কি চিন্তা করতেছে, এটা তো জানার বিষয় আছে। বলার পরে বলতেছে যে তুই কি করিস, বলে কি খাওয়াবি। এখন আমি বললাম যে খাওয়ানোর মালিক তো আল্লাহ, এখন সেই সবাইকে খাওয়ায়, আমরা কারো উসিলায় কোনো না কোনোভাবে খাই, এইভাবে বলতেছি আর কি। তো পরে কোনো না কোনোভাবে কনভিন্স করছি কি হয় কিভাবে। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, আল্লাহ খাওয়াবে, কিন্তু তোমার কিছু করতে হবে। কি করতে হবে? আমার মাথায় তখন কোনো প্ল্যান নাই যে কি করব। তখন হঠাৎ করে ভাবলাম যে আমার আব্বু শেফ ছিল, আমার চাচু হচ্ছে শেফ টনি খান, তো সে হচ্ছে মানে ওয়ার্ল্ডের 10টা শেফের মধ্যে একজন। তো আমি তখন চিন্তা ভাবনা করলাম যে কি করা যায়। তখন চাচুর ইনস্টিটিউটে ভাবলাম যে আমরা একটা কোর্স করি, ওইখান থেকে তারপরে শেফ লাইনে আমরা ট্রান্সফার করি, কারণ আমাদের লেখাপড়া চলতেছে, পাশাপাশি ওইটা একটা ডিপ্লোমা করে ফেলি। তো
তখন কথা বললাম, কথা বলার পরে তখন চাচু রাজি হলো যে হ্যাঁ তোমরা আসো। চাচু বললো যে তুমি চলে আসো আমার ইনস্টিটিউটে, কিন্তু এইভাবে তো বিয়া ছাড়া আসতে পারবা না, তাহলে তোমরা বিয়ে শাদী কমপ্লিট করেই আসো। ঢাকা থেকে চাচু এই কথা বললো হ্যাঁ হ্যাঁ, যে তোমরা ট্রেনিং যাই করো, আগে বিয়ে শাদী কমপ্লিট করো। কমপ্লিট করতে পারো আসো। তখন আমরা তাড়াহুড়া করে তাড়াতাড়ি মানে এক সপ্তাহের মধ্যেই আর কি সবকিছুর একটা ইয়ে হয়েছে। তো দুই পরিবারের সম্মতিতেই তখন আমাদের বিয়েটা হলো। কিন্তু বিয়েতে আমাদের যে ইচ্ছাটা ছিল যে আমরা এইভাবে করব, কিন্তু অনেক কম টাইম ছিল দেখে আমরা আসলে ওভাবে কিছুই করতে পারিনি। তো জাস্ট ঘরোয়াভাবেই আমাদের বিয়েটা কমপ্লিট হয়। বিয়েটা হচ্ছে 2021 সালে আমাদের বিয়েটা হয়। তারপরে বিয়া শাদী হলো, উঠায় নিয়ে আসলাম। এবার যেদিনকে উঠালাম তার থেকে ঠিক এক সপ্তাহ পরে আমরা ঢাকা চলে আসলাম। তারপরে আমরা ধানমন্ডিতে বাসা নিলাম, ট্রেনিং নেওয়া শুরু করলাম। তো ওখানে আমরা 6 মাস ট্রেনিং করলাম। ট্রেনিং করার পরে হঠাৎ করে আমার শ্বশুর উনি অনেক অসুস্থ হয়ে পড়ে। তো যেহেতু অনেক অসুস্থ হয়ে পড়ছে, তো তখন আমরা আর কি খুলনাতে ব্যাক করি। আবার স্ট্রোক করে অবস্থা আর কি অনেক খারাপ হয়ে গেছিলো। তো তখন আমরা খুলনাতে আবার ব্যাক করলাম। ব্যাক করে এখন তার দেখাশোনা করতাম। আর তখন সে আমাকে অনেক পছন্দ করতো, সত্যি কথা। সে মানে মারা যাওয়ার আগের দিন, সেদিনও আর কি আমাদের বাসায় যে লোকজন আসছিল তাদেরকে বলছে যে আমার মেয়ে আমাকে অনেক দেখে। আমার মেয়ে আসলে আমাকে অনেক দেখে। আমি গালে উঠায় খাওয়াই দিতাম তাকে, ও গোসল করাই দিত। যেদিন মারা গেছে ওই দিন দুপুরে আমি খাওয়াই দিছি। তারপর দুপুরবেলা খেয়ে ঘুমাইছে। তো ঘুমায় গেছে, এখন সে ওইভাবেই ঘুমায় থাকে। এখন হঠাৎ করে যখন দেখছি যে উঠতেছে না, সে মারা গেছে। আমি আসলে আমার নিজের বাবার মতোই তাকে দেখছি। আর ওর তো আব্বু মানে সবই ছিল। আব্বু যখন ছিল আমার কোনো টেনশনই ছিল না। তারপরে আর কি আব্বু তো সবসময় বলতো যে তুমি কিছু করো, কিন্তু আমি ওই সময় আর কি বুঝতে পারতাম না যে কি করব। প্রয়োজন মনে হইতো না যে আমার কিছু করার দরকার আছে বা কিছু। তারপরে এখন একটা বিজনেস শুরু করলাম। আমি একটা রেস্টুরেন্ট দিয়েছি রিসেন্টলি, সেটা হচ্ছে আপনার চুই রসনা। এটা হচ্ছে নাজিরা বাজারে, ঢাকা নাজিরা বাজার, পুরান ঢাকা। এখানে চুই ঝাল গরু মাংস, চুই ঝাল খাসির মাংস, পোলাও, রোস্ট, এই টাইপের ফুড বিজনেস। যেহেতু আমাদের মানে ম্যাক্সিমাম ব্লাড লাইনে হচ্ছে আমাদের শেফ, সো ভাবলাম যে এটা নিয়ে কাজ করি আর কি। সো আর কি এইটার জন্য আর কি রেস্টুরেন্ট বিজনেসটা শুরু করলাম। এখন আলহামদুলিল্লাহ ভালো চলছে, কিন্তু আর কি আব্বু দেখে যেতে পারলো না যে আমি কিছু করতেছি বা কিছু। আমাদের আসলে এখন সংসার জীবন অনেক ভালো চলতেছে। এখন আমরা একটা স্টেবল পর্যায়ে চলে আসছি। এই 3 বছর আমরা বিবাহিত জীবনে আছি। তো আমার একটাই কষ্ট যে আমার শ্বশুর বলতো ওকে সবসময় তুমি কিছু করো। তো এখন সে করতেছে আর অনেক সাকসেসও পাচ্ছে, কিন্তু সে সেটা দেখে যেতে পারেনি। এটাই হচ্ছে কষ্ট। আর আমি একটা কথাই বলবো যে আল্লাহ আমার নসিবে আসলে অনেক ভালো একটা ছেলে লিখছে, যে ওকে পেয়ে আসলে আমি অনেক খুশি। ও সব দিক থেকে অনেক সাপোর্টিভ, অনেক ভালো একটা ছেলে। মানে কোনো কি বলবো যে একটা মানুষের মধ্যে থাকে না খারাপ গুণ, ওর মধ্যে কোনো খারাপ গুণ আমি এখনো পর্যন্ত পাইনি। ওর ফেসবুকের পাসওয়ার্ড, ইনস্টাগ্রাম পাসওয়ার্ড সবকিছু আমার ফোনে লগইন করা আছে। যারা বলে যে হাজবেন্ড ওয়াইফ হলেও সেখানে একটা স্পেস থাকা উচিত, পাসওয়ার্ড এগুলো শেয়ার করা উচিত না, তারা আসলে সম্পর্কের মানেই বোঝে না। তাদের মধ্যে অবশ্যই কোনো না কোনো একটা ঝামেলা আছে, এর জন্যই বলে যে মানে ওই যে একটা ব্যারিয়ার থাকে না, যে ওর একটা পার্সোনাল লাইফ, আমার একটা পার্সোনাল। আমাদের কোনো পার্সোনাল লাইফ নেই, আমরা দুজনেই একটা পার্সন।